আসসালামু আলাইকুম। গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পেলে প্লিজ আমাকে একটু জানাও, হ্যাঁ? আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাও। আফিয়া, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম আফিয়া। জি ম্যাম, আলহামদুলিল্লাহ। ওকে। তাকিয়া, জি। ওকে। লিটন রয়, ইয়েস ম্যাম। থ্যাংক ইউ। হুমায়রা, ইয়েস ম্যাম, থ্যাংক ইউ। ফাতিহা নূর, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? জি। ওয়ালাইকুম আসসালাম। মাই, প্লিজ তোমার নামটা চেঞ্জ করে দাও। দেলোয়ার, জি ম্যাম, অল ক্লিয়ার, ভেরি গুড। আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ। নাবা, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জান্নাতুল নাইম ফিরোজা, ইয়েস ম্যাম, আই ক্যান হিয়ার। ওকে, দ্যাটস গ্রেট। সপ্তাহ শেষ, সবার পড়াশোনার প্রতি নিশ্চয়ই আগ্রহ নাই। কালকে আমার অফ ডে, আরাম। মাশাআল্লাহ। ফাতিহা, আফিয়া, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ম্যাম, আমি ঠিক করতে পারি না, আমার খালামণি আসলে ঠিক করে দিবে। ওকে, ঠিক আছে। ধরে, ইয়েস। লাবিবা, ইউর রাইট। আজকে আমাদের পড়ার বিষয় কতকাল ধরে। আফিয়া জানিয়েছে কতকাল ধরে। ওকে, গ্রেট। আরোয়া জানিয়েছে কতকাল ধরে। ইয়েস, আজকে আমরা কতকাল ধরে পড়বো। সায়দা বাড়ি, ওয়ালাইকুম আসসালাম। কতকাল ধরে। ওকে। ঠিকানা ভূমি, কতকাল ধরে। হ্যাঁ বাবা, কতকাল ধরে। আউসাফ, আচ্ছা, SUP, এটা দ্বারা কতকাল ধরে। ওকে, ঠিক আছে। চয়না হালদার, কতকাল ধরে। আমি এর আগের ক্লাস করি নাই। ইটস অল রাইট। আগের ক্লাস করো নাই, আজকেরটা করি। আর হোয়াট এভার, আজকে তাহলে আমরা আমাদের ক্লাসের মধ্যে প্রবেশ করতে পারি। যাই হোক, এডু পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের বিষয় বাংলা প্রথম পত্র, এবং আজকে আমাদের অধ্যায় যেটা সেটা হচ্ছে কতকাল ধরে। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় কতকাল ধরে, লিখেছেন আনিসুজ্জামান। ঠিক আছে, আজকে তাহলে লেখককে আমাদের আনিসুজ্জামান। দেখো, আজকে আমরা পড়বো এই যে পড়ার চ্যাপ্টারটা, সেখান থেকে আজকে আমাদের পড়ার উদ্দেশ্য কি এবং আজকে আমরা কি কি পড়বো। প্রথমে পড়বো লেখক পরিচিতি ও পাঠের উদ্দেশ্য। লেখক পরিচিতি বলতে এই যে লেখাটা যিনি লিখেছেন তার সম্পর্কে জানবো। এরপরে পড়বো পাঠের উদ্দেশ্য, মানে আমরা যে বইটা, এই যে কতকাল ধরে এই যে প্রবন্ধটা এটা পড়বো, এটা পড়ার উদ্দেশ্য কি। এরপরে জানবো ইতিহাসের প্রেক্ষাপট ও রাজতন্ত্রের আগমন। এখানে কতকাল ধরে বলতে বুঝিয়েছে যে প্রায় ২৫০০ বছর থেকে আমাদের যে বাংলা, তার যে চেঞ্জ এসেছে, একটা সময়ের কি কি চেঞ্জ এসেছে, তার প্রেক্ষাপট গুলো কেমন ছিল। এরপরে রাজতন্ত্রের যে শাসনটা, সেটা কিভাবে এসেছে। দেন আমরা চলে যাব প্রাচীন বাংলার পোশাক ও অলংকার নিয়ে। এগেন আমরা পড়বো খাদ্যাভ্যাস, বিনোদন ও খেলাধুলা, যাতায়াত ব্যবস্থা, এবং সর্বশেষ যেটা পড়বো সেটা হচ্ছে এই যে কতকাল ধরে, মানে ওই ২৫০০ বছর যে সময়টা, এ সবার সমাজের বৈষম্য, এবং সর্বশেষ যেটা আমরা এই অধ্যায়টা একটু সামারি করব। ঠিক আছে? আই হোপ তোমরা বুঝতে পেরেছো আজকে আমাদের পড়ার টপিক গুলা কি কি। আর অবশ্যই আমি যখন পড়ানো শুরু করব, এই অবস্থায় কারো কোনো কোশ্চিন থাকলে সেই কোশ্চিনটা আমরা একটু নোট করে রাখবো, দেন আমাকে জানাবো। আলসাফ, থ্যাংক ইউ। হোয়াটসঅ্যাপ সাপ। ওকে, জেন আলফা ওয়ার্ড। ওকে, হ্যাঁ, তোমাদের বিধাতু স্যার আমাকে জানিয়েছে, এটা মাত্রই স্যার আমাকে বলেছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার থেকে নতুন কিছু শিখলাম। আজকের কি কুইজ আছে? ইনশাল্লাহ আজকের কুইজ আছে। আফিয়া জানিয়েছে জি ম্যাম। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের পড়ার কন্টেন্ট গুলো আমরা জেনে নিলাম। আজকে আমরা এই বিষয়গুলোর উপরে পড়বো। তাহলে প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের যে লেখক আনিসুজ্জামান তার কাছে। আমরা দেখি আমাদের আজকের লেখক আনিসুজ্জামান, তিনি জন্মগ্রহণ করেছে ১৯৩৭ খ্রিস্টাব্দে কলকাতায়। কত সালে? ১৯৩৭ খ্রিস্টাব্দে, এবং জায়গাটা ছিল কলকাতা। মৃত্যুবরণ করে ২০২০ সালে ঢাকায়। পেশায় তিনি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। সাহিত্যকর্ম বা হচ্ছে আমরা যে পড়ছি লিটারেচারে, তার যে অ্যাচিভমেন্ট বলো, সেটা কি ছিল? মননশীল প্রাবন্ধিক ও গবেষক। মানে তিনি একজন প্রাবন্ধিক ছিলেন এবং গবেষক হিসেবে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থের মধ্যে রয়েছে মুসলিম মানুষ, বাংলা সাহিত্য, পুরনো বাংলা গদ্য, এবং তার পুরস্কার হিসেবে আছে কি বাংলা একাডেমি পুরস্কার, ২১শে পদক, এবং পদ্মভূষণ। পদ্মভূষণটা উনি পেয়েছে ভারত থেকে। আমরা যখন কোনো লেখক পরিচিতি পড়বো, আমাদের
মেন ফোকাসটা রাখা উচিত তার উল্লেখযোগ্য গ্রন্থ এবং পুরস্কার সমূহের উপরে। ঠিক আছে? জন্ম মৃত্যু এটা এতটা বেশি ইম্পোর্টেন্ট না। তাহলে বলো আনিসুজ্জামান সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? আমরা অল্প, অল্প পড়বো এবং কোয়েশ্চেন গুলা নিব। আরিশা ওয়ালাইকুম আসসালাম। ফায়াজ হাই। হ্যালো ফায়াজ। আরোয়া নো ম্যাম। ভেরি গুড। ওকে। এখন আমরা চলে যাব আমাদের যে পড়ার বিষয়। তার আগে তোমরা বলো আজকে যেটা পড়া এটা কি রিডিং পড়তে চাও তোমরা? তোমরা যদি রিডিং পড়তে চাও রিডিং পড়ার অপশন আছে। তাহলে তোমরা রিডিং পড়বে, পড়ার পরে আমি এটা এক্সপ্লেইন করব। তারপর আমার যেটা পড়ানো সেটা পড়াবো। এই যে পড়বা একটু প্লিজ হ্যান্ড রেইজ করো, ঠিক আছে? আচ্ছা। আরোয়া কি বলেছে শোনো। আরোয়া বলেছে যে, "ম্যাম আমাকে একটু পড়তে দিবেন, আমাকে কেউ পড়তে দেয় না।" আচ্ছা তাহলে আমরা আরোয়াকে দিয়েই শুরু করি। আসসালামু আলাইকুম। ফাতিহা নূর, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুরু করি, হ্যাঁ? জি। ওকে। আমাদের ইতিহাস প্রায় ২৫০০ বছরের পুরনো। এর সবটাই আজও ভালো করে জানা নেই। আদিম পর্যায়ে এককালে এদেশে কোনো রাজা ছিল না। মানুষ নিজেদের মধ্যে যুক্তি ও পরামর্শ করে কাজ করত, চাষ করত, দেশ চালাতো। বাবা এটা না, আমি তোমার বইয়েরটা যেটা তোমার যে টেক্সট বুক সেখান থেকে পড়তে বলেছি। আ ফাতিহা, জি। তোমার টেক্সট বুক মানে তোমার যে বই থেকে পড়ো। এটা তো আমি আচ্ছা। পড়াবো। বাংলাদেশের ইতিহাস প্রায় ২৫০০ বছরের ইতিহাস। হ্যাঁ। হয়তো আরো বেশি সময়ের। এই হুম। ইতিহাসের সবটা আজও ভালো করে জানা নেই আমাদের। আলো আঁধারের খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়েছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফাতিহা নূর। খুব ভালো পড়েছো তুমি। যাই হোক, এই যে কথাটা এখানে এসেছে বাংলাদেশের ইতিহাস প্রায় ২৫০০ বছরের ইতিহাস। মানে কতকাল ধরে আমাদের যে পড়াটা সে পড়াটা কতদিন ধরে আমরা পড়বো? ২৫০০ বছরের ইতিহাস নিয়ে পড়াশোনা করব। এবং এর বেশিও হতে পারে। এই ইতিহাসে সবটা আমাদের কারোরই ভালো করে জানা নেই। যেখানে কি আছে আলো আঁধারের অনেক খেলা রয়েছে। এরপরে হচ্ছে আমরা আরোয়ার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আরোয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তুমি শুরু করো নেক্সট থেকে। ইতিহাস বলতে শুধু রাজা-রাজাদের কথাই বোঝায় না, বোঝায় সব মানুষের কথা। এককালে এই দেশে রাজরাজারা ছিল না, তখন মানুষের দাম ছিল বেশি। একজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত, চাষ করত, ঘর বাঁধত, দেশ চালাতো। ওকে, তারপরে থ্যাংক ইউ। ওয়েট, ওয়েট, ওয়েট। আরোয়া ঠিক আছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে। আচ্ছা, এই যে কথাটা বলেছে যে ইতিহাস বলতে শুধু রাজরাজাদের কথাই বোঝায় না। আমরা যখন হিস্ট্রি পড়ি তখন আমরা দেখি কি বিভিন্ন রাজাদের কথা, তাদের হচ্ছে তারা কি, কি করেছে সেই জিনিসগুলো পড়েছি। কিন্তু আমরা যখন কতকাল ধরে আনিসুজ্জামান সেখানে উল্লেখ করেছে যে আসলেই ইতিহাস বলতে কখনোই রাজরাজাদের কথা বোঝাবে না। এখানে বোঝাবে সাধারণ মানুষের কথা। এবং এককালে এদেশে রাজরাজারা ছিল না। তাদের আগমন কখন এসেছে? তখন কি ছিল? তখন মানুষের দাম ছিল। লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত। চাষ করত, ঘর বাঁধত ও দেশ চালাতো। ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি আওসাফ। Hello, ma'am. Can you hear me? Yes, Awsaf, I can hear you. Okay, ma'am. তারপর ২৩-২৪০০ বছর আগে রাজা এলেন এদেশে। সেই সঙ্গে মন্ত্রী এলেন, সামন্ত মহাসামন্তের দল এলেন। কত লোক লস্কর বহাল করা হলো, কত ব্যবস্থা, কত নিয়ম কানুন দেখা দিল। ওকে, থ্যাংক ইউ আওসাফ। ওকে, ভেরি গুড। ঠিক আছে। এখানে যেটা বলেছে দেখো, আমাদের যে বাংলা সেখানে কিন্তু ২৩-২৪০০ বছর আগেও কি ছিল না? রাজারা ছিল না। তারা এসেছে, তাদের সাথে এসেছে কি? মন্ত্রী, সামন্ত, মহাসামন্ত দল। কত লোক লস্কর বহাল করা হলো। লোক লস্কর মানে কি? যুদ্ধের যে সরঞ্জাম সেগুলো। এবং কত ব্যবস্থা মানে নিয়ম কানুন, রুলস সেগুলোর কথা বলেছে। এরপর আমরা চলে যাই দেবজিৎ রয় কুমার।
আদাব। হ্যাঁ, দেবজিৎ কেমন আছো? ভালো আছি ম্যাম। আপনি ভালো হ্যাঁ, তো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, শুরু করো। এক কথায় তখন কারো গর্দান যেত। কেউ বড়লোক হয়ে যেত কারো খুশির বদৌলতে। আম তখন থেকে ইতিহাসে বড় বড় অক্ষরে রাজাদের নাম লেখা হয়ে গেল। আর প্রজারাই রইল পেছনে পড়ে। হ্যাঁ, থ্যাংক ইউ। দেবজিৎ থ্যাংক ইউ। ঠিক আছে, এখানে বলেছে যখন রাজারা এদেশে আসলো, আসার পরে কি হয়েছে? আসার পরে শুরু হয়ে গেল যেহেতু নিয়ম কানুন বিভিন্ন সমস্যা এবং তার ফলে যারা একটু অন্যায় করতো তাদের কি যেত? গর্দান যেত। মানে গলাটা কেটে ফেলতো। এরপরে কি হলো? কেউ বড়লোক হয়ে যেত তাদের নিজের খুশির বদৌলতে। আবার কি হয়েছে? আবার দেখা গিয়েছে যে বড়, বড় অক্ষরে রাজাদের নাম লেখা হয়ে গেল। শেষ পর্যন্ত যে সাধারণ যে প্রজা ছিল তারা পিছনেই পড়ে থাকলো। লাবিবা। হ্যালো ম্যাম, ক্যান ইউ হ্যালো। হিয়ার মি? ইয়েস, আই ক্যান হিয়ার ইউ। তবু এদের কথা কিছু কিছু জানা যায়, পরিচয় পাওয়া যায় এদের জীবনযাত্রার। হাজার হাজার বছর আগে সব পুরুষই পরতো ধুতি, সব মেয়েই শাড়ি, শুধু সচ্ছল অবস্থা যাতে তাদের বাড়ির ছেলেরা ধুতির সাথে চাদর পরতো, মেয়েরা শাড়ির সাথে ওড়না ব্যবহার করতো। ওয়েট, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। এখানে বলেছে যে তবুও এদের কিছু, কিছু কথা জানা যায়। এখানে এদের বলতে সাধারণ প্রজাদের কথা বলেছে এবং পরিচয় পাওয়া যায় তাদের জীবনযাত্রার। হাজার, হাজার বছর আগের পুরুষরা কি পড়তো? পুরুষরা পড়তো ধুতি এবং সব মেয়েরা শাড়ি পড়তো। শুধু সচ্ছল অবস্থা ছিল যাদের, তাদের বাড়ির ছেলেরা ধুতির সাথে চাদর পরতো এবং মেয়েরা কি করতো? মেয়েরা শাড়ির সাথে ওড়না পরতো। আচ্ছা, আমরা চলে যাচ্ছি নাবা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম নাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুরু করো। এখনকার মতো তখনও মেয়েরা আঁচল টেনে ঘোমটা দিত, শুধু ওড়নাওয়ালিরাই ঘোমটা দিত ওড়না টেনে। তবে ধুতি আর শাড়ি দুটোই ছিল বহনের ছোট, তাতে নানা রকম নকশা কাটা হতো। মখমলে কাপড় পরতো শুধু মেয়েরা, নানা রকম সূক্ষ্ম পাটে ও সুতোর কাপড় চল ছিল। চলছিল। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ নাবা। জুতা নাবা ওয়েলকাম ওয়েট। ম্যাম। দেখো এখানে বলেছে যে ওই সময়ের মেয়েরা কি করতো? মাথায় ঘোমটা দিত। ঘোমটাটা কিভাবে দিত? যারা শাড়ি পরতো তারা শাড়ির আঁচল টেনে ঘোমটা দিত এবং যারা একটু সচ্ছল পরিবারের ছিল তারা যখন মাথায় ওড়না পরতো, তারা যখন শাড়ির সঙ্গে ওড়না পরতো তখন সেই ওড়নাটা মাথায় টেনে দিত। কিন্তু শাড়ি বা ধুতি যাই হোক না কেন তার বহর বা সেগুলো আকার একটু ছোট ছিল। তাতে নানা রকম নকশা করা থাকতো এবং মখমল কাপড় কি? মখমল কাপড়, এই প্রশ্নটার অ্যান্সার দিবা, না হলে আমি শেষে বলে দিব। মখমলের কাপড় পরতো কারা? শুধু বাড়ির মেয়েরা। নানা রকম সূক্ষ্ম পাটের ও সুতার কাপড়েরও চল ছিল। কেমন আছো? হাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুরু করো। জুতো পরতে পেত না সাধারণ লোকে। শুধু যোদ্ধা বা পাহারাদাররা জুতো ব্যবহার করত। সাধারণে পরত কাঠের খড়ম। ছাতা লাঠির ব্যবহার ছিল। ওকে, সাত থ্যাংক ইউ। হয়েছে। আচ্ছা, দেখো আফিয়া যেটা পড়লো সেটা বলেছে যে ওই যে সময়টা মানে ২৫০০ বছর যে সময়টা, এই সময়ের মধ্যে কি হয়েছে? সাধারণ লোকেরা জুতা পরতো না। শুধু জুতা পরতো যারা যোদ্ধা এবং যারা পাহারা দিত তারা। তবে সাধারণ মানুষ কি পরতো? কাঠের খড়ম এবং তারা ছাতা ও লাঠি ব্যবহার করত। আচ্ছা, এরপরে চলে যাই আমরা জান্নাতুল আদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আদন শুরু করো। সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল প্রাচীন বাঙালির। চুলের বাহার ছিল দেখবার মতো, ভাবরি রাখতো ছেলেরা, না হয় মাথার উপরে চুড়ো করে বাঁধত চুল। এখন মেয়েরা যেমন ফিতে বাঁধে চুলে, তখন শৌখিন পুরুষেরাও অনেকটা তেমনি করে খোকরা চুল কপালের উপর বেঁধে রাখতো। ওকে, মেয়েরা থ্যাংক ইউ। হয়েছে। দেখো এখানে বলেছে যে সাজসজ্জার ব্যাপারটা কিন্তু ওই সময় থেকে বাঙালির মধ্যে অনেক বেশি এসেছে। বাঙালি কি দেখা যেত যে ছেলেরা কি করতো? চুলটা বড় রাখতো এবং চুলের বাহার ছিল দেখবার মতো। তাদের কি ছিল? বাবরি চুল ছিল এবং সেই চুল কি করতো? তারা কখনো, কখনো মাথার উপরে উঁচু করে বেঁধে রাখতো। ঠিক এখন মেয়েরা যেমন ফিতা দিয়ে চুল বাঁধে, তখন শৌখিন পুরুষরাও অনেকটা তেমনি করে কোকড়া চুল কপালের উপর বেঁধে রাখতো।
এরপরে হচ্ছে মীনাক্ষী সিংহ কি এটা? আম মীনাক্ষী সিনহা। আদাব ম্যাম। আদাব, কেমন আছো? ভালো ম্যাম। এটা কি বিশ্ব পরিচয় সাবজেক্ট ছিল ম্যাম? না বাবা, এটা হচ্ছে আমাদের বাংলা প্রথম পত্র। হ্যালো আদিবা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আদিবা, তুমি পড়ো। আচ্ছা। ম্যাম একটু বার করে নেই। হ্যাঁ, এতক্ষণ তুমি বের করো নাই কেন? আমি এটা তো ঠিক কাজ করো নাই তুমি। ম্যাম আমি এখনই জয়েন হয়েছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ৫১ পেজ, আমরা ২য় প্যারায় ছিলাম। মেয়েরা নিচু করে খোঁপা বাঁধতো এখান থেকে। ও আচ্ছা, মেয়েরা তো দেখো, সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল প্রাচীন বাঙালির। এটা পেয়েছো? হ্যাঁ, সাজসজ্জার দিক দিয়ে। আচ্ছা, হ্যাঁ ম্যাম এটা পাইছি। ৩ নাম্বার লাইনে যাও। ৩ নাম্বার লাইনের লাস্টে দেখো যে মেয়েরা নিচু করে খোঁপা বাঁধতো। হ্যাঁ হ্যাঁ, শুরু ম্যাম করো। পাইছি। হ্যাঁ, হ্যাঁ, মেয়েরা সাবাস। নিচু করে খোপা বাঁধতো, নয়তো উঁচু করে বাঁধতো। হ্যাঁ, ঘোড়ার চূড়, কপালে টিপ দিত, পায়ে আলতা, চোখে কাজল আর খোঁপায় ফুল। নানা রকম প্রসাধনী ব্যবহার করত। ওকে মেয়েরা আদিবা, তো থ্যাংক ইউ। হয়েছে, হয়েছে আদিবা, হয়েছে। আচ্ছা, আদিবা যতটুকু পড়েছে এখানে বলেছে যে সেই সময় পুরুষেরা যেমন শৌখিন ছিল, মেয়েরাও কিন্তু তেমনভাবে শৌখিন ছিল। তারা কি করতো? তারা চুলে খোঁপা বাঁধতো। সেটা কখনো উঁচুতে, কখনো নিচুতে। এবং বলেছে তারা কপালে টিপ দিত, পায়ে আলতা পরতো, চোখে কাজল আর খোঁপায় ফুল। নানা রকম প্রসাধনী মানে কসমেটিক্স ও তারা ইউজ করতো। ঠিক আছে? এরপরে কে বলবা? এরপর হচ্ছে হুমায়রা আক্তার আদিবা। হ্যালো আসসালামু আদিবা। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম আদিবা, কেমন আছো? ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুরু করো। মেয়েরা তো বটেই, ছেলেরাও সে যুগে অলংকার ব্যবহার করত। সোনার অলংকার পরতে পেত শুধু বড় লোকেরা। তাদের বাড়ির ছেলেরাও সর্বকুণ্ডল পরত। মেয়েরা কানে দিত সোনার তারঙ্গ। হাতে, বাহুতে, গলায়, মাথায় সর্বত্রই সোনামণি মুক্ত শোভা পেত তাদের মেয়েদের। সাধারণ পরিবারের মেয়েরা হাতে পরত শাখা, কানে কচি কলা পাতায় মাকড়ি, গলায় ফুলের মালা। ওকে, ভাত থ্যাংক ইউ আদিবা। বাঙালি। খুব সুন্দর হয়েছে আদিবা। ওকে, খুব সুন্দর হয়েছে। দেখো এখানে বলেছে যে এই যে কতকাল ধরে এখানে বাঙালিদের যে প্রেক্ষাপট সেটা বিভিন্ন ধরনের ইতিহাসকে তুলে ধরেছে। এর মধ্যে বলেছে যে সেই সময় পুরুষরা ছিল শৌখিন এবং মহিলারাও কি ছিল? শৌখিন। তবে কিছু ব্যাপার ছিল যে ওই সময়ে যারা একটু মানে বড়লোক শ্রেণীর ছিল, সেখানে ছেলেরা কি করত? ছেলেরা অলংকার ব্যবহার করত। এখন আমরা মেয়েরা যেটা করে সেটা ওই সময় ছেলেরা করত। এবং সেই যে অলংকার ছিল তাকে কি বলতো? সুবর্ণ কুণ্ডল। এবং মেয়েরা কানে কি দিত? সোনার তরঙ্গ। তরঙ্গ না তারঙ্গ। হাতে, বাহুতে ও মাথায়, গলায় বিভিন্ন জায়গায় কি করত তারা? সোনা, মণি, মুক্ত এই যে অলংকারের যে মানে এগুলা দিয়ে যখন অলংকার মেক করা হতো সেগুলা ব্যবহার করত। কিন্তু সাধারণ পরিবারে যারা ছিল তারা কি করতো? হাতে শাঁখা পরতো, কানে কচি কলাপাতার মাকড়ি এবং গলায় ফুলের মালা পরতো। আভা। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আভা শুনতে পাচ্ছি, বলো। ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। সরু সাদা চালের ভাত, ভাতের কদর সবচেয়ে বেশি ছিল বলে মনে হয়। পুরনো সাহিত্য ভালো খাবারের নমুনা হিসাবে যে তালিকা দেওয়া হয়েছে তা এই: কলার ভাত পাতায় গরম ভাত, গাওয়া ঘি, নালিতা শাক, মোরল মাছ আর খানিকটা দুধ, লাউ, বেগুন ইত্যাদি তরকারি প্রচুর খেত সেকালের বাঙালিরা। কিন্তু তখনও বোধহয় খেতে শুরু ডাল হয়নি। হ্যাঁ, ডাল খাওয়া তখনো শুরু হয়নি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ আভা। দেখো, এখানে আমরা যখন ইতিহাস পড়লাম আমরা অনেকগুলো প্রেক্ষাপট জানলাম এবং এখন আমরা এসেছি কোথায়? খাদ্যাভ্যাসে। ওই সময় বাঙালিদের যে খাদ্যাভ্যাসটা ছিল কেমন? আসলে বাঙালিরা ১ম থেকেই
ভোজন রসিক। তারা কি করতো? সাদা চালের গরম ভাতের উপরে কি নিত? একটু ঘি নিত। এছাড়া তাদের খাবারের তরকারি হিসেবে কি ছিল? নালিতা শাক, মোরলা মাছ আর খানিকটা দুধ। লাউ, বেগুন বিভিন্ন তরিতরকারিও তারা খেতে পছন্দ করত। কিন্তু ওই সময় মানুষ ডাল খাওয়াটা শিখে নাই। ঠিক আছে? এরপরে আমরা যাব Xiaomi 211211 এই যে এই ব্যক্তিটা কে? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যক্তি তোমার নাম কি? অনিন্দিতা সাহা। অনিন্দিতা সাহা। তুমি তোমার নামটা কেন চেঞ্জ করো না বাবা? ম্যাম নামটা তো চেঞ্জ করতে পারতেছি না। আচ্ছা, এরপরে যখন আমি তোমাদের ক্লাসে যাব আমাকে ১ম এই বলবে নামটা চেঞ্জ করার জন্য। আচ্ছা। ঠিক আছে? ওকে। অনিন্দিতা শুরু করো। ইতিহাসের সূচনা। আমাদের ইতিহাস প্রায় ২৫০০ বছরের পুরানো। এর সবটা আজও ভালো করে জানা নেই। আদিম পর্যায়ে এককালে এদেশে কোনো রাজা ছিল না। মানুষ নিজেদের মধ্যে যুক্তি ও পরামর্শ করে কাজ করত, চাষ করত, দেশ চালাতো। ওকে, ঠিক আছে। ধন্যবাদ। দেখো, কি বলেছে এখানে? এখানে বলেছে যে এই যে সময়টা তখন মানুষের প্রিয় বস্তু ছিল কি? মাছ। এছাড়া তারা কি খেত? ইলিশ মাছ খেত, শুটকি খেত, সবকিছু খেত এবং ছাগলের মাংস সবাই খেত। হরিণের মাংস কখন খাওয়া হতো? বিয়ের সময়ে। পাখির মাংসও তাই। ঠিক আছে? এরপরে আমরা চলে যাই জান্নাতুল ফেরদৌস মারিয়াম। হ্যালো মারিয়াম। ইয়েস ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুরু করো বাবা। ইতিহাসের সূচনা। আমাদের ইতিহাস প্রায় ২৫০০ বছরের বাবা পুরানো। এখান থেকে না তো। ম্যাম এর পরের পয়েন্ট থেকে। এখানে পয়েন্ট না, তোমার বইয়ের যে ৫১ নম্বর পেজ এর আগে যে শেষ করলো অনিন্দিতা সাহা সেখান থেকে শুরু করো। আচ্ছা ম্যাম। আচ্ছা তুমি শুরু করো। সেকালের পুরুষেরা ছিল শিকারপ্রিয় এখান থেকে ৫১ পেজের। সেকালের পুরুষরা ছিল শিকারপ্রিয়। কুস্তি খেলারও চল ছিল বেশ। মেয়েরা সাঁতার দিতে ও বাগান করতে ভালোবাসতো। হ্যাঁ। মেয়েরা খেলতো কড়ির খেলা, ছেলেরা দাবা আর পাশা। বড়লোকেরা ঘোড়া আর হাতির খেলা দেখতো। যাদের সে ক্ষমতা ছিল না তারা ভেড়ার লড়াই আর মোরগ মুরগির লড়াই বাঁধিয়ে দিত। বাঁধিয়ে দিত। ওকে, থ্যাংক ইউ। যাক, আচ্ছা দেখো এখানে বলেছে যে ওই সময় মানে পুরুষরা কি ছিল? শিকারপ্রিয়। তারা কুস্তি খেলতে পছন্দ করত। মেয়েরা কি করত? মেয়েরা সাঁতার দিত ও বাগানের যে কাজ সেটা করতে ভালোবাসতো। মেয়েরা খেলতো কড়ি খেলা, ছেলেরা দাবা আর পাশা। বড়লোকেরা ঘোড়া আর হাতির খেলা দেখতো। কিন্তু যাদের অবস্থা একটু খারাপ ছিল তারা কি করতো? তারা ভেড়া এবং মোরগ মুরগির লড়াই দেখতো। ঠিক আছে? এরপরে আমরা যাব আব্দুল্লাহ মাহমুদ রাফাত। হ্যালো আসসালামু রাফাত। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। ম্যাম। ওয়ালাইকুম সালাম। বলো, শুরু করো। আচ্ছা, নাচ গানের বেশ প্রসার ছিল এখান থেকে। নাচ ৫১ গানের বেশ প্রসাদ ছিল। হ্যাঁ, বীণা, বাঁশি, কাড়া, ছোট ছোট মুর, ডমরু। ঢা- হ্যাঁ, ঢাক এসব বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল। হ্যাঁ। যাতায়াতের জন্য প্রধান উপায় ছিল নৌকা। হুম, হাতির পিঠে ও ঘোড়ার গাড়িতে চড়তো শুধু অবস্থাপন্ন লোকেরা। হুম। গরুর গাড়ি সাধারণ লোকে ব্যবহার করত, তবে সব সময় নয়, বিশেষ উপলক্ষে। মেয়েরা ঢুলিতে চড়ত, পালকির ব্যবহারও করত। পালকির ব্যবহারও ছিল। বড়লোকেদের পালকি হতো খুব সাজানো গোছানো। রাজবাড়িতে হাতির দাঁতের দাঁতের পালকিও ছিল। পালকিও ছিল। ওকে রাফাত, থ্যাংক ইউ।
আচ্ছা দেখো এখানে বলেছে যে ওই সময় মানুষের যে যাতায়াতের ব্যবস্থা ছিল তার মধ্যে প্রধান ছিল কি নৌকা। কারণ আমরা জানি যে বাংলাদেশ বা আমাদের যে বাংলা সেটা হচ্ছে নদীমাতৃক দেশ। সেখানে জালের মতো ছড়ানো ছিটানো আছে বিভিন্ন নদী। এবং পরবর্তীতে দেখা গিয়েছে যাদের অবস্থা একটু ভালো তারা গরু, হাতি এবং ঘোড়ার গাড়ি ব্যবহার করত। এবং সাধারণ মানুষ কি করত? সাধারণ মানুষ ব্যবহার করত গরুর গাড়ি। কিন্তু সেটা সবসময় না, বিশেষ কোনো যখন অনুষ্ঠান বা উপলক্ষে সেই অনুযায়ী। আর মেয়েরা কি ব্যবহার করত? ডুলি এবং পালকি। তবে বড়লোকদের পালকি কেমন ছিল? খুব সাজানো গোছানো এবং রাজবাড়িতে হাতির দাঁতের পালকিও দেখা যেত। এরপরে রায়ান। হ্যালো আসসালামু রায়ান। আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শুরু করো। বেশিরভাগ লোকই থাকতো কাঠ, খড়, মাটি, বাঁশের বাড়িতে। বড়লোকেরাই শুধু ইট, কাঠের বাড়ি করত। উপরের বর্ণনা দিতে গিয়ে বারবার বলতে হয়েছে সকলে একরকম ছিল না। কেননা সেই পুরোনো কাল আর নেই যখন সবাই মিলেমিশে কাজ করত। রাজা এসে গেছেন সমাজে, তাই কেউ প্রভু, কেউ ভৃত্য। কেউ প্রভুর প্রভু, কেউ দাসের দাস। দুজন প্রাচীন সংস্কৃতি কবির রচনায় তাই এমন দুটি ছবি পাওয়া যায়। সে দুটো ছবি যে একই দেশের সে কথা মনে হয় না। একজন দিয়েছেন মেয়েদের বর্ণনা, কপালের আহ কাজ, কাজলের টিপ, টিপ, হাতে চাঁদের কিরণের মতো সাদা, পদ্মবৃন্তের বালা ও তাগা। হ্যাঁ, এরপরে পড়ো। কানের কচি রিঠা, ফলের দুল, না ফলের দুল, স্নান সিগ্ন, কেশে তিল প্লব্য। পল্লব। আচ্ছা আরেকজন ঠিক আছে। হইছে বাবা হইছে। ঠিক আছে। হ্যাঁ, রায়ান ঠিক আছে। দেখো, এখানে বলেছে যে ওই সময় যা হতো, একটা সময় এসে সেটা কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এবং সেই সময়ে যে মানুষগুলা খড়, কাঠ, বাঁশের বাড়িতে থাকতো এবং যারা ইটের বাড়িতে থাকতো তাদের মধ্যে একটা সমন্বয় ছিল। তারা একসাথে মিলেমিশে থাকতো। কিন্তু একটা সময় দেশে হঠাৎ কে আসলো? রাজা আসলো। রাজা আসার পরে কি হলো? রাজা আসার পরে ২ টা শ্রেণী ভাগ হলো। একদল হলো বড়লোক, একদল হলো গরিব। এখানে বলেছে যারা কিছু ছিল তারা প্রভুর প্রভু মানে সমাজের সবথেকে উঁচু শ্রেণীতে থাকতো এবং কিছু এসেছে দাসের দাস। তারা মানে গরিব যারা ছিল তাদের মধ্যেও কিছু ছিল একদম নিম্ন শ্রেণীর। সে কথাটা উল্লেখ করেছে এবং এর ফলে কিন্তু সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে। এরপর আমরা চলে যাই নাহিয়ান। হ্যালো নাহিয়ান, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা। এরপরে হচ্ছে জান্নাতুল ফিরোজা। হ্যালো ফিরোজা। জি ম্যাম, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস, আই ক্যান হিয়ার ইউ। আরেকজন এঁকেছেন সংসারের ছবি, নিরানন্দে তার দেহ শীর্ণ, পরনে ছেঁড়া কাপড়, ক্ষুধায় চোখ আর পেট বসে গেছে শিশুদের। যেন এক মন চালে তার ১০০ দিন চলে যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। দেখো এখানে বলেছে যে কেউ বসেছিল শীর্ণ, পরনে ছিল ছেঁড়া কাপড়, ক্ষুধায় চোখ আর পেটে বসে গেছে শিশুদের। যেন তাদের ১ মণ চাল মানে অল্প একটু চাল দিয়ে অনেক বেশি দিন চলে যায়। আচ্ছা এরপরে কে পড়বে? আরিশা। আরিশা জান্নাত। আসসালামু হ্যালো আরিশা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আরিশা পড়ো। রাজাদের দল এখন আর নেই। মৌর্য, গুপ্ত, পাল, সেন, পাঠান, মুঘল, কোম্পানি, রানী এদের কাল শেষ হয়েছে। আজকের দুই কবিও হয়তো দুই প্রান্তে বসে এমনই করে কবিতা লিখছেন। একজন লিখেছেন সমৃদ্ধির কথা, বিলাসের কথা, আনন্দের কথা। ওকে, থ্যাংক ইউ। আরেকজন হয়েছে, ছবি হয়েছে বাবা। আঁকছেন। হয়েছে। ওকে, থ্যাংক ইউ। দেখো এখানে বলেছে যে আমরা যখন এই কতকাল ধরে প্রবন্ধটা পড়ছি সেখানে বলা আছে যে সমাজে যে ২ শ্রেণীর, এই ২ শ্রেণীর মানুষদের নিয়ে কবি বলো, লেখক বলো তারা ২ রকম লেখা লিখেছে। কেউ লিখেছে যারা একটু উচ্চ শ্রেণীর তাদের নিয়ে তাদের সৌন্দর্যের কথা এবং কেউ লিখেছে যারা একটু নিম্ন শ্রেণীর তাদের দুঃখ, শোক ও জীর্ণতার কথা। এরপর আমরা চলে যাই কার কাছে? লাস্ট একটু বাকি আছে। দেখি।
আহ আচ্ছা থাক, এটা আমি শেষ করি তাহলে। আরেকজন কবি এঁকেছেন নিদারুণ অভাবের জ্বালাময় দরিদ্রের অপরিসীম বেদনার। সরু চালের সাদা ভাত, গরম ভাতে গাওয়া ঘি, কতকাল ধরে কত মানুষ শুধু তার স্বপ্নই দেখে আসছে। এবং লেখক যখন এই লেখাটা শেষ করলো, তখন তিনি এই যে কতকাল ধরে এই যে প্রায় ২৫০ বছরের যে ইতিহাস সেটাকে উল্লেখ করেছেন। আমরা সবসময় কিছু লেখক যখন সমৃদ্ধির কথা, বিলাসের কথা, আনন্দের কথা লিখছি, অন্য একটা সাইডে কোনো কিছু অন্য লেখক লিখছেন কি নিদারুণ অভাবের, জ্বালাময় দরিদ্রের কথা এবং অপরিসীম বেদনার। যেখানে তাদের একটা স্বপ্ন আছে। স্বপ্নটা কি? সরু চালের সাদা গরম ভাতে গাওয়া ঘি। এটা শুধু তাদের স্বপ্ন, এটা কখনো পূরণ হবে না। ঠিক আছে, আজকে তাহলে আমাদের পড়ার বিষয় ছিল এতটুকুই এবং আমরা তোমাদের আমি তোমাদের দিয়ে রিডিং পড়ালাম, তার কারণ হচ্ছে তোমাদের কনসেনট্রেশনটা আমার দরকার ছিল। এই একটা জায়গা থেকে এখন আমরা একটু আমাদের মতো করে পড়বো, সহজ কথায় পড়বো। যেখানে বলছে যে ১ম এই যদি আমরা এই যে প্রবন্ধটা পড়তে যাই, তখন লেখক উল্লেখ করেছে ইতিহাস দিয়ে শুরু। মানে ইতিহাসের সূচনা। এই যে আমাদের বাংলার যে ইতিহাসটা ছিল সেটা ২৫০০ বছরের পুরনো। কিন্তু এটা সবার জানা নেই। কিন্তু আদিম পর্যায়ে যখন ছিল এককালে মানুষ, এদেশের মানুষ কি ছিল? রাজা ছিল না। এখানে কেউই রাজা ছিল না। মানুষ নিজেদের মধ্যে যুক্তি পরামর্শ করে কাজ করত, চাষ করত এবং দেশ চালাতো। তাহলে আদিমকালে কি ছিল না? আদিমকালে রাজা ছিল না। এরপর দেখো একটা সময় রাজতন্ত্রের আগমন ঘটলো। মানে রাজা চলে আসলো। এটা কখন? প্রায় ২৩ থেকে ২৪০০ বছর আগে রাজা, মন্ত্রী ও সামন্তদের আগমন ঘটে। সমাজে তখন প্রভু ও ভৃত্যের সম্পর্ক তৈরি হয়। প্রভু ও ভৃত্য বলতে কি বোঝানো হয়েছে এখানে? এখানে প্রভু ও ভৃত্য বলতে বোঝানো হয়েছে উঁচু শ্রেণী এবং নিম্ন শ্রেণী। যেখানে একজন থাকবে শাসক যে পুরা একটা সমাজকে শোষণ করবে। কিন্তু ইতিহাসে বড়, বড় অক্ষরে সে রাজাদেরই নাম লেখা হয়। প্রজারা মানে এই যে প্রজারা ছিল তাদের নাম কখনোই লিখা হবে না বা লিখা হয় নাই। তাহলে প্রজারা কি করলো? প্রজারা সবসময় পিছনেই পড়ে থাকলো। লেখক মাঝখানে বলেছে যে সেই সময় বা এই যে এতকাল ধরে ২৫০ বছরের যে ইতিহাস সেখানে আমাদের পোশাকের একটা সমৃদ্ধির জায়গা ছিল। পোশাক কি করতো? পোশাক সংস্কৃতি, কালচার সেটা ধরে রাখতো। যেখানে পুরুষ কি করতো? পুরুষ ধুতি পড়তো। সচ্ছল পরিবারের ছেলেরা ধুতির সাথে চাদর ব্যবহার করতো। মেয়েরা কি করতো? মেয়েরা পড়তো শাড়ি। সচ্ছল পরিবারের মেয়েরা শাড়ির সাথে ওড়না ব্যবহার করতো। এবং ধুতি ও শাড়ি উভয় বহরে ছিল ছোট। তাতে নকশা করা হতো, শুধু মেয়েরাই মখমলের কাপড় ব্যবহার করত। তবে ওই সময়ে জুতার ব্যবহারটা ছিল একটু অন্যরকম। সাধারণ লোকেরা জুতা পরতো না। শুধু যোদ্ধা ও পাহারাদাররা জুতা পরতো এবং খড়ম ছিল, কাঠের খড়ম যেটাকে পরতো সাধারণ লোকেরা কাঠের খড়ম পরতো। তবে ছাতা ও লাঠির ব্যবহার ছিল উল্লেখযোগ্য। এখানে দেখো এখানে বলেছে যে ওই সময়ে এত কিছুর মধ্যেও ছিল ছেলেদের চুলের বাহার ও প্রসাধন। এটা শুধু ছেলে না, ছেলে মেয়ে সবার। ছেলেদের কি ছিল? বাবরি চুল। মাথার উপরে উঁচু করে এই চুলটাকে তারা বেঁধে রাখতো এবং শৌখিন পুরুষেরা কোকড়া চুল ফিতা দিয়ে বেঁধে কপালের উপরে বেঁধে রাখতো। মেয়েদের চুলটা কেমন ছিল? মেয়েরা নিচু করে খোঁপা বাঁধতো এবং কখনো উঁচু করে ঘোড়া চুল খোঁপাও বাঁধতো। এই যে ঠিক এটা এখানে যেমন দেখানো হয়েছে। প্রসাধনীগুলো কি ছিল তাদের? মানে প্রসাধনী কসমেটিক্স বলতে কি বোঝানো হয়েছে? কপালে টিপ, পায়ে আলতা, চোখে কাজল ও খোঁপায় ফুল ব্যবহার করত। অলংকার হিসেবে কি পড়তো? ধনী শ্রেণী যারা ছিল তারা সোনার অলংকার পড়তো। ছেলেরা সুবর্ণ কুণ্ডল, মেয়েরা কানে সোনার তারঙ্গ ব্যবহার করত। সাধারণ মানুষ কি করতো দেখো? সাধারণ মানুষ হাতে শাখা, কানে কচি কলা পাতার মাকড়ি ও গলায় ফুলের মালা পরতো। তোমরা কি এখন কেউ এটা করো? এখন কি এমন চলটা আছে? বলো তো, বলতে পারো? ওই সময় খাদ্যাভ্যাসটা কেমন ছিল দেখো? প্রধান খাদ্য কি ছিল? ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। বিশেষ খাবার কি ছিল? কলা পাতার গরম ভাত, গাওয়া ঘি, নালিতা শাক ও মোরলা মাছ ও দুধ। অন্যান্য খাবার কি ছিল? লাউ, বেগুন, মাছ, বিশেষ করে ইলিশ মাছ, শুটকি, ছাগলের মাংস, পায়েস, ছানা, পিঠে পুলি, মোয়া ও নাড়ু। তবে দেখো গুরুত্বপূর্ণ ব্যাপারটা ছিল কি? ওই সময়ে ডাল খাওয়ার চল ছিল না। এখন আমরা কি করি? আমরা এখন যেকোনো খাবারে, বাঙালি খাবারে ডালটা রাখি। প্রত্যেক বেলায় দেখা যায় এটা আমরা খেয়ে থাকি।
এবং বিনোদন ও খেলাধুলা হিসেবে ওই সময় মানুষ কি করত? পুরুষরা কি করত? শিকার করত, কুস্তি খেলতো, দাবা ও পাশা খেলতো। মহিলারা কি করত? সাঁতার ও বাগান করতে ভালোবাসতো, কড়ি খেলা খেলতো। তবে দেখা গিয়েছে যারা একটু নিচু শ্রেণীর বা সাধারণ জনগণ তারা ভেড়ার লড়াই ও মোরগ মুরগির লড়াই করত। এবং সংস্কৃতি হিসেবে কি করত তারা? নাচ গানে বেশ প্রসার ছিল। ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো কি ছিল? বীণা, বাঁশি, কাড়া, ছোট ডুমরু ও ঢাক। তবে ওই সময় যাতায়াত ব্যবস্থাটা একটু অন্যরকম ছিল। প্রধান যাতায়াত ব্যবস্থা ছিল নৌকা। ধনীরা কি করত? হাতির পিঠে ও ঘোড়ার গাড়িতে চড়তো। পালকিও ব্যবহার করত। সাধারণত মানুষরা কি করত? যারা সাধারণ মানুষ গরুর গাড়ি ব্যবহার করত। মেয়েরা ডুলিতে চড়তো। বাসস্থান হিসেবে কি ছিল? মানে বাস করত কোথায়? মানুষ কাঠ, খড়, মাটি ও বাঁশের বাড়িতে থাকতো। শুধু ধনীরাই ইট ও কাঠের বাড়িতে থাকতো। এবং এই যে এতকাল ধরে যে প্রবন্ধটা কবি মানে লেখক শেষ পর্যন্ত বলেছে যে লেখক বলেছে যে একসময় সমাজ এরকম ছিল না। যখন সবাই মিলেমিশে কাজ করত। কিন্তু যখন রাজা আসলো, রাজা আসার পরে সমাজে একটা বৈষম্য তৈরি হলো। ২ জন প্রাচীন কবির রচনায় সমাজে যে ২ টি ভিন্ন চিত্র পাওয়া যায় তা হলো এই বৈষম্যের প্রমাণ। মানে এক যে কবি একটা লিখেছে যে সমাজ ছিল সমৃদ্ধময়, সুন্দর, অনেক মানে কালচার হেরিটেজ সেটাকে উঠিয়ে তুলেছে। কিন্তু অন্য এক কবি লিখেছে যে না আমাদের সমাজ ছিল কি দরিদ্রময়, শোক, জীর্ণের প্রতীক। এবং এই বর্ণনার সময় কবির যে বৈষম্য সেটাকে আমাদের যে লেখক আনিসুজ্জামান তিনি ছবির সঙ্গে তুলনা করেছে। তো ঠিক আছে আজকে আমাদের পড়া এই পর্যন্তই ছিল। এখন দেখো শব্দার্থটা একটু তোমরা একটু বই বের করো। বইয়ে একটু শব্দার্থ আমরা দেখি যে শব্দার্থ কি দিয়েছে। সামন্ত, সামন্ত মানে কি? রাজা বাদশার অধীনে ছোট রাজা। দেখা যাচ্ছে যে রাজা বাদশার অধীনে ছোট রাজাদের বলা হতো সামন্ত। লোক লস্কর বলতে বোঝানো হয়েছে সেনাবাহিনী ও ওদের সঙ্গের লোকজন। গর্দান যেত বলতে মাথা কাটা যেত। বদৌলতে প্রভাবে বা দয়ায়। ঘোড়াচূড় এক ধরনের খোপা। সুবর্ণ কুণ্ডল সোনা দিয়ে তৈরি মোটা চুরির মতো গোলাকার অলংকার। তারঙ্গ কি? তারঙ্গ হচ্ছে কানে পরার দুল বা অলংকার। মাকড়ি কি? মাকড়ি হচ্ছে এক রকমের দুল। ডুলি পালকির মতো ছোট বাহন। পদ্মবৃন্ত হচ্ছে পদ্ম ফুলের বোটা। তাগা বাহুতে পরার অলংকার। স্নান স্নান স্নিগ্ধ। গোসল সেরে পরিষ্কার ও কোমল হয়েছে এমন। তিল পল্লব মানে তিলের নতুন পাতা। নিরানন্দ আনন্দহীন। জীর্ণ মানে কৃশ ক্ষীণ বা রোগা। মানে জীর্ণ শীর্ণ দেহ মানে রোগা পাতলা মানুষ। আচ্ছা দেখি কে কি কমেন্ট করেছো। আরিশা বলেছে ম্যাডাম আমি পড়বো। কখন পড়বা? ম্যাম কুইজ আছে? হ্যাঁ কুইজ আছে আরিশা আজকে কুইজ আছে। সায়রা তাহনা বাড়ি বলেছে নো। ওকে ঠিকানা ভৌমিক মিস কুইজ। আরে বাবা ক্লাসে তো সময় আছে কুইজ করতেছো কেন? হুমায়রা বলেছে নো ম্যাম ওকে। আনমোল বলেছে ম্যাম আপনার স্ক্রিন ফ্রিজ আচ্ছা আমার স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। আভা জি ম্যাম ওকে। আওসাফ জানিয়েছে মোরওলা মাছ মানে কোন মাছ বুঝায়? মোরওলা মাছ তো আমি চিনি না বাবা। আমি কখনো খাই নাই। ঠিক আছে একদিন খেয়ে জানাবো যে মোরওলা মাছ মানে কি মাছ। তবে নদীর কোনো মাছ হবে এটা সিওর। কুইজ কি ১০ টি হবে? ইনশাআল্লাহ ১০ টি। আওসাফ কি বাবা? আওসাফ চোখটা বাঁকাই কেন? ফাতিহা নূর আজকে বাড়ির কাজ করতে দিবেন? হ্যাঁ দিব। থ্যাংকস আমি এই ১ম সবার আগে পড়তে পেরেছি। ওয়াও কংগ্রাটস তুমি তো ধন্য। আর আমিও ধন্য তোমাকে ১ম এ পড়াইতে পেরে। আমি রিডিং পড়ব। আচ্ছা ঠিক আছে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। আবিদ না ওকে। আচ্ছা বলো আজকের যে পড়াটা ছিল এর উপরে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? পুরোটার উপরে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু জানাও আমাকে। প্লিজ ফার্স্ট দেখি কার কি কোয়েশ্চেন আছে। আওসাফ জানিয়েছে না মারা গেছে না নাই। ফিরোজ জানিয়েছে ম্যাডাম তিলের নতুন পাতা মানে কি? টিপের পাতা। আমরা কালো টিপ পড়ি না এটাকে বলেছে। আওসাফ দাঁত কিন্তু পড়ে যাবে। বেশি হাসলে দাঁত পড়ে যায়। লাবিবা ওকে।
না সমস্যা নেই। কি ব্যাপার তোমাদের সমস্যা থাকে না কেন? তোমরা তো ভালো স্টুডেন্ট আল্লাহ! রাফাত কুইজ কখন দিবেন? ক্লাস শেষ হওয়ার ১০ মিনিট আগে। দেলোয়ার নো ম্যাম। না ম্যাম ওকে। নাহিয়ান ম্যাডাম আমি পড়তে চাই। তোমাকে আনমিউট করেছিলাম। তুমি তখন কথা বলো নাই নাহিয়ান। এটা তোমার রেসপনসিবিলিটি আমার না। জান্নাতুল ফেরদৌস মারিয়াম নো ম্যাম ওকে। সায়েদা তাহারা বাড়ি নো প্রবলেম। ভেরি গুড আওসাফ। আল্লাহ নিচের আওসাফের নিচের দাঁতগুলো পড়ে গেছে। দেখো তোমার আগে ছিল যখন ছবি ইমোজি দিয়েছো ২ পাটির দাঁত ছিল উপরে নিচে। নিচেরটাই শুধু উপরের দাঁতগুলো দেখা যাচ্ছে। তার মানে কি নিচের দাঁতগুলো পড়ে গেছে। আগে সাবধান করেছিলাম আওসাফ। দেখছো? ভালো, ভালো পেস্ট ইউজ করবা। সেন্সোডাইন ইউজ করবা তাহলে পড়বে না। নিশাত খান ওকে। আওসাফ সত্যিই পড়ে গেছে। নাবা বলেছে মলা মাছ। মলা মাছ মানে মলা মাছ? আচ্ছা ঠিক আছে। এই যে আওসাফ তোমার কোয়েশ্চেন আনসার নাবা দিয়েছে সে বলেছে মলা মাছ। ওকে। কোনো সমস্যা নাই। এটা মানে কি? একটু লিখো সুন্দর করে লিখো, লিখো। কোনো সমস্যা নাই। আরাফুল বলেছে লোক লস্কর মানে কি? লোক লস্কর মানে রাজার ওই যে যারা কাজ করে না সৈন্য সামন্ত তাদের বলেছে লোক লস্কর। এখানে তুমি ওই যে ইয়েও বলতে পারো। লস্কর মানে কিন্তু বিভিন্ন যুদ্ধের অস্ত্রপাতিও বুঝায়। আবিদ বলেছে আপনি ক্লাসে টুথপেস্টের ব্র্যান্ডিং করছেন? হ্যাঁ, আমি হচ্ছে টুথপেস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো এইজন্য। আরিশা জান্নাত বলেছে ম্যাম কলা পাতার মাকড়ি মানে কি? ওকে। আম সা সামন্ত মহাসামন্তের দল মানে কি? সামন্ত মহাসামন্তের দল মানে হচ্ছে রাজা বাদশার অধীনে যে ছোট, ছোট রাজারা ছিল তাদের বলা হতো। যারা কি ছিল? বিশেষ করে যাদের অনেক জমির মালিক বা জমিদার সহজ কথায়। সায়েদা ইয়েস ম্যাম ওকে। দেখি বাকিদের কি অবস্থা? ফাতিহা নূর প্রভু বলতে বোঝায় কি? প্রভু বলতে বোঝায় ধরো একটা জায়গায় কিছু মানুষ আছে যাদের অবস্থা ভালো বড়লোক। কিন্তু তাদের থেকেও যখন বড়লোক থাকবে তাদের বলা হয় প্রভুর প্রভু। এখন যদি বাংলাদেশের কথা চিন্তা করো, আমরা জানি বাংলাদেশ কি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ। এখানে ভোটের মাধ্যমে আমরা সরকার নির্বাচন করি। যদি এখানে প্রভু বলা হয়, ১ম এ কি প্রাইম মিনিস্টার সে সবার উপরের মাথায় যে থাকে এবং তাদের নিচে যারা থাকে তাদেরও বলা হচ্ছে প্রভু কিন্তু ছোট। তাহলে প্রভুর প্রভু মানে কি? যে প্রাইম মিনিস্টার সে হচ্ছে সবার উপরে এবং নিচে যারা থাকবে তারা ছোট, ছোট প্রভু। আচ্ছা, এনি কোয়েশ্চেন? আর কি বলো তাড়াতাড়ি বলো। ছোট ডমরু হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। ফাতেমা তুজ ম্যাম বুঝতে পেরেছি ওকে। সবাই বুঝতে পারলে কুইজ দিয়ে দিব। কুইজ দেন, দিব কুইজ দিব। আওসাফ ম্যামকে পেপসোডেন্ট এর পক্ষ থেকে আমি তো বললাম সেন্সোডাইন। আমি পেপসোডেন্ট এর কথা কখন বলেছি আওসাফ? তুমি দেখি পেপসোডেন্ট এর পক্ষে কথা বলতেছো। কি সমস্যা? আরাফুল শৌখিন পুরুষ মানে কি? শৌখিন পুরুষ মানে হচ্ছে যারা একটু সাজুগুজু করতে পছন্দ করে। এখনকার ভাষায় বলতে পারো টিকটকার যারা। তোমাদের অন্তঃ স্যার বলেছে হাফ লেডিস। আমি বলি নাই কিন্তু। আদিবা বলেছে গাওয়া ঘি। গাওয়া ঘি মানে একটা ঘি। যেটা একদম ভালো দুধ থেকে যে ঘিটা হয় সেটা। ম্যাম আমার উত্তরটা আচ্ছা। কলা পাতার মাকড়ি হচ্ছে কলা পাতাকে শুকানো হয়। শুকানোর পরে এটাকে পেঁচিয়ে, পেঁচিয়ে এক ধরনের ছোট রিং এর মতো তৈরি করা হয়। এটাকে বলে কলা পাতার মাকড়ি। হাসিও না। হাসলে দাঁত পড়ে যাবে। আভা বলেছে ইয়েস ওকে। যারা বেশি হাসবে তাদের কিন্তু দাঁত পড়ে যাবে। আফনান মুভ অন কুইজ প্লিজ মিস ওকে। আচ্ছা আমরা কুইজটা দিয়ে দেই নাকি? বাচ্চারা কুইজ দিয়ে দিচ্ছি। জাস্ট অ্যান্সার করে ফেলো। কুইজ, কুইজ, কুইজ। কুইজ দিয়ে দিয়েছি অ্যান্সার করে ফেলো। কুইজ প্লিজ ওকে। দিয়েছি তো। আফিয়া মুবাশশারা দিয়েছি। যারা পাও নাই তারা একটু আমাকে জানাও। আরে বাপ দিয়েছি, দিয়েছি। রাফাত দিয়েছি।
কুইজ যারা পাও নাই তারা একটু জানাও আমাকে যে পায় নাই। না বা এত লিখলে কি পাবা? তখন তো আমার টেক্সটটা তো ভেতরে চলে যাবে। কুইজ কি সবাই পেয়েছো তোমরা? কুইজ সবাই পেয়ে গেলে একটু সুন্দর করে আমরা তাড়াতাড়ি অ্যান্সারটা করে ফেলি। কুইজ কে পাও নাই? সামিহা 10 out of 10 ওকে। ফাইজুর আদিল পেয়েছে 9। দেখি আমি তোমাদের রেজাল্টটা চেক করি। আহ এবার দেখো প্রাজন্মদোষ আফনান 10 out of 10 ওকে। আচ্ছা সবাই কুইজ দাও তারপরে সবার মার্কসটা আমি বলে দিব। আর হ্যাঁ তোমাদের লেকচার শিটে হোমওয়ার্ক দেওয়া আছে, সিকিউ এমসিকিউ দেওয়া আছে, সেটা নিজেদের মতো পড়ে ফেলতে হবে। কোনো সমস্যা থাকলে গ্রুপে জানাইতে হবে। নিশাত 10 out of 10 কি ব্যাপার তোমরা তো ভালো পেরেছো? সবাই দেখি 10 পেয়েছো। নিশাত সেম গুড ওকে। কার কি অবস্থা, কে কত পেয়েছো? আর বলো ক্লাস কেমন গেল? কোনো সমস্যা আছে? আচ্ছা ওকে 10 বাহ সবাই দেখি 10 পেয়েছে। জান্নাতুল আদনও 10 পেয়েছে নো প্রবলেম ওকে ভেরি গুড ভেরি গুড। বেশি 10 পেলে আমার সমস্যা। তোমরা অনেকে বেশি 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 মার্কস পাও, তখন আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড করতে কষ্ট হয়ে যায়। ঠিকানা ভৌমিক 10 out of 10 ওকে। দেলোয়ার আমার রাফা আদিবা 10 out of 10 সবাই। আফনান 10 out of 10 আভা 10 out of 10 বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আমি সবার মার্কস গুলো একটু বলি, তোমরা একটু দেখো রেসপন্স করো সবার মার্কসটা ঠিক আছে কিনা ওকে। প্রথমে দেখো আদিল ও সবার আগে রেসপন্স করেছে 9 out of 10, সামিহা রহমান 10 out of 10, নিশাত 10, নুজহাত 7, আফনান 10, লাবিবা 8, অনিন্তা শাহ 8, তাহারা 10, ইসমাইল 10, নিশেদ খান 10, ফাতিহা নূর 10, আরওয়া 9, নাহিয়ান 8, অনিন্তা শাহ 10, রাফাত 6, আদিবা 10, নুজাহাত 10, আরিশ আতিয়া 7, আভা 10, আউসাফ 10 ওকে, মারিয়াম 7, রাফা 10, আদিবা 10, ঠিকানা ভৌমিক 10। এম দিয়ে যে সাবমিট করছো তাকে মাইক দেওয়া উচিত। সিয়াং উমে উনি হচ্ছে 9, স্বপ্ন 7, আরিশা জান্নাত 10, আফিয়া 10, হুমায়রা আদিবা 10। আচ্ছা মাশাআল্লাহ 10 সব থেকে বেশি পেয়েছে, এরপরে 9। যারা একটু কম পেয়েছে ইনশাআল্লাহ সবগুলো মার্কস কিন্তু যোগ হবে সিকিউতে। এইচডব্লিউ কি? এইচডব্লিউ হচ্ছে লেকচার শিটে দেওয়া আছে। লেকচার শিট ইনশাআল্লাহ আপলোড করা হবে আজকের মধ্যেই। লেকচার শিটে এইচডব্লিউ দেওয়া আছে। মাশাআল্লাহ সবাই খুব ভালো করেছো। রাফাত 6 পেয়েছি। রাফাত দুষ্টুমি করলে হবে? ভালো করতে হবে না? হ্যাঁ, আর নিশাত 10 পেয়েছে। হ্যাঁ, আমি দেখেছি। তোমাদের সবার মার্কস কিন্তু আমি দেখতে পেয়েছি। সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে। 34 জন এক্সাম দিয়েছে। কিন্তু আমার ক্লাসে স্টুডেন্ট 43 জন। এটা কেমন কথা? বাকিরা কই? বাকিরা কেন এক্সাম দিলা না? আর অনেকে 2-3 বার এক্সাম দিয়েছে। এটা করা যাবে না। এক্সাম একবার দিতে হবে। আভা 10 হ্যাঁ, আভা আমি দেখেছি তুমি 10। ইজি তাই? বাহ! খুবই ভালো। এরপর থেকে কঠিন, কঠিন কোয়েশ্চেন করতে হবে। এরপরে কোয়েশ্চেন করতে হবে অনেক কঠিন যেন কেউ না পারে। শূন্য পায় যেন সবাই। ইয়েস। সাইদা বিন বারী ইয়েস। ভালো আছেন। নাহিয়ান দিছে ভালো আছেন। এই এত দুষ্টু এই পোলা। আচ্ছা আমি হচ্ছে চ্যাটটা অফ করে দেই। ওরা শুধু দুষ্টুমি করবে। ডেইলি কুইজের নাম্বার কি স্কলারশিপের রেজাল্টে যোগ করবে? না। স্কলারশিপের রেজাল্টে এটা যোগ হবে না। তবে এটা তোমার পারফরম্যান্সকে আমরা বুঝতে পারবো কার পারফরম্যান্স কেমন। ফিরোজ জানিয়েছে 10 out of 10 ওয়াও গ্রেট। আচ্ছা ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ। আর কারো কি কোনো কোশ্চেন আছে আজকের পড়া নিয়ে? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো। নাহলে ক্লাস শেষ করে দিব, এন্ড করে দিব। আভা নো ওকে ভেরি গুড। ম্যাম বাড়ির কাজ
বাড়ির কাজ লেকচার শিটে দেওয়া আছে। ইউ ফরগেট মি মিস দ্যাট হোয়াই আই ওয়াজ সাইলেন্ট ডিড ইউ এভার রিমেম্বার মি ডিউরিং ক্লাস? আফনান, ইয়েস আই ক্যান রিমেম্বার ইউ। আমি তো তোমার কথা বলেছি যে আফনান কত পেয়েছো। আচ্ছা দেখো, তোমরা তো স্টুডেন্ট অনেকগুলো, তাই না? আমার কি সবার নামটা সবসময় বলা সম্ভব? ভুলে যেতেই পারি, তোমরা তো আছো আমাকে মনে করে দেওয়ার জন্য। প্রজন্ম 9, ওকে। বাকিদের কি অবস্থা? আফিয়া, মুবাশশিরা? না আপনি অনেক ভালো পড়ান। ঠিক আছে, ধন্যবাদ। সাইদা বাড়ি বলেছে নো ম্যাম, গুড বাই ম্যাম, হ্যাভ এ গ্রেট ডে, হ্যাভ এ গ্রেট নাইট ইনশাআল্লাহ। রায়ান নো, ওকে। আচ্ছা, যদি কারো কোনো কোয়ারিজ না থাকে তাহলে আমরা এখানে স্টপ করতে পারি। হ্যাঁ নাহিয়ান বলো, তুমি কি বলতে চাও? নাহিয়ান বলে ফেলো কি বলতে চাও ফার্স্ট ফার্স্ট। রাফা ম্যাম হোয়াট ইওর নেম, এটা হবে হোয়াটস ইওর নেম। রাফা হোয়াট ইওর নেম না, হোয়াট ইজ ইওর নেম, সংক্ষিপ্তে বলতে পারো হোয়াটস ইওর নেম। মাই নেম ইজ মুক্তি। বাড়ির কাজ কি? বারবার বলছি বাড়ির কাজ লেকচার শিটে দেওয়া আছে, 3টা সিকিউ এন্ড এমসিকিউ। গুড নাইট, আসসালামু আলাইকুম। আফনান ওয়ালাইকুম আসসালাম, গুড নাইট। সাইদা ওকে, দেন হ্যাভ এ গ্রেট নাইট ইনশাআল্লাহ। রায়ান ওকে ম্যাম। নাহিয়ান যেন কি বলতে চায়, নাহিয়ান বলো কি বলতে চাও ফার্স্ট, নাহলে চলে যাব। ম্যাম একটা গান গেয়ে শোনান প্লিজ। আমার গানের গলা যে ভালো বাবা, আমি গান টান গাইতে পারি না, আমি শুনতে পারি শুধু। এটা মনে হয় আরোয়া ছিল। রাফা সরি ম্যাম, ইটস অলরাইট বাবা। গুড বাই ম্যাম, গুড বাই ব্রায়ান। যাই হোক, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে এতক্ষণ থাকার জন্য, কনসেন্ট্রেশন দেওয়ার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমাদের এডু পরিবারের সঙ্গে থাকবে। গুড বাই। নাহিয়ান ম্যাডাম আমি তো পড়ি, তুমি পরে পড়বা, তুমি নেক্সট ক্লাসে পড়বা নাহিয়ান, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। আফিয়া, মুবাশশিরা ম্যাম আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ সবার জন্য অনেক অনেক দোয়া। গুড বাই, গুড বাই। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম এভরিওয়ান।